আজকে আমরা হৃদয়কে নিয়ে কথা বলবো, হৃদয়ের কথা বলবো। কিন্তু হৃদয়ের ব্যাটিং বা বোলিং নিয়ে কথা বলবো না, মূলত বলবো হচ্ছে হৃদয় কিভাবে ক্রিকেট খেলতে এসে প্রতারণার শিকার হয়েছিলেন এবং তারপরে কিভাবে খেলা ছেড়ে দিলেন, তারপরে আবার কিভাবে খেলায় আসলেন, এই গল্পটা বলবো। তবে তার আগে যেহেতু সুযোগ পাইছি, তো আপনাদের কাছে বিনীত অনুমতি নিয়ে আমি এই জায়গাটা সম্পর্কে একটু বলতে চাই। এই জায়গাটার নাম হচ্ছে সাংদিয়া স্কুল মাঠ। ও বাগেরহাট জেলার একটা জায়গায়, ইতিহাসে এই জায়গাটার কোনো গুরুত্ব নেই, কিন্তু ব্যক্তিগতভাবে দেবব্রতর জন্য এই জায়গাটার অসীম গুরুত্ব আছে। হয়তো আমার কাছে জীবনে কি গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে অত অর্থ বহন করে না, কিন্তু আজকে আমি যে জায়গাটায় পৌঁছাইছি ঢাকাতে বা বাংলাদেশে, যে অল্প একটু অর্জন করছি, সেটা শুরুটা হয়েছিল এই জায়গা থেকে। আমি একটু যদি বিস্তারিত করে বলি, বিস্তারিত না সংক্ষেপেই বলি, আমার ছোটবেলাটা কাটছে খুব দুর্বিষহ। আমি মোটা সোটা শরীরের ছিলাম, সেটা তো দেখেই বুঝতেছেন। ফলে নানা রকম বুলিং, বডি শেমিং, এইগুলোর ভিতর দিয়ে আমার বড় হতে হচ্ছে। আমি কোনোদিন কোনো খেলাধুলায় অংশ নিতে পারিনি, কোনো ক্রিকেট খেলা, কোনো ফুটবল খেলা, কোনো ব্যক্তিগত ইভেন্ট, কোনো কিছুতে অংশ নিতে পারিনি। সবসময় দল বিচ্ছিন্ন ছিলাম, খুব একা একা বড় হয়ে উঠছি। তো আমার আত্মবিশ্বাস লেভেল স্বাভাবিকভাবে খুব খারাপ ছিল এবং আমাকে সবাই সবসময় বলতো যে তোকে দিয়ে কিছু হবে না। তো সেই না হওয়া বোধ দিয়ে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি গ্রামের বাড়ি ফিরে আসি। তখন হচ্ছে স্কুল মাঠে আসছিলাম বিকালবেলায়। এসে দেখি একপাশে ভলিবল খেলা হচ্ছে, একপাশে ফুটবল হচ্ছে, একপাশে ব্যাডমিন্টন হচ্ছে, মানে জমজমাট অবস্থা। মাঠে সব সময় 60-70 জন লোক খেলতেছে। আবার ক্রিকেটের সময় ক্রিকেট হচ্ছে, আমি যেদিন আসছি সেদিন দেখে ক্রিকেট খেলা হচ্ছে। তো আমাকে দেখে সবাই হই হই করে উঠছে, এই দাদা আসছে, কারোর ছোট ভাই, কারোর দাদা। এই সে সবাই আমার বলতেছে খেলতে নামো। আমি বললাম আমি তো খেলতে পারি না, আমার কেউ কখনো কোনোদিন খেলতে নেয় নাই। তা বলে ঠিক আছে তাহলে তুমি ভলিবল খেলো। আমি বললাম না, ভলিবলও পারি না। তখন সবাই বলতেছে ঠিক আছে তাহলে তুমি আম্পায়ারিং করো। আমি বললাম এইটা বোধহয় পারবো, কারণ ক্রিকেটের টিভিতে তো প্রচুর ক্রিকেট দেখি, তাহলে বোধহয় এটা পারবো। আমি দাঁড়ায় গেলাম। তারপর থেকে কেমন করে কিভাবে, আমার ভিতরে কোনো নেতৃত্ব গুণ ছিল না, কিন্তু এখানকার সিনিয়র জুনিয়র সবাই কেমন করে যেন মনে করলো যে এই ছেলেটারে দিয়ে হবে। আমরা এখানে একটা সংগঠন গড়ে তুললাম ব্রাদার্স ইউনিয়ন নামে। ব্রাদার্স ইউনিয়ন নামে অনেক আগে রেজিস্ট্রেশন নেওয়া ছিল এখানে, সেইটারই আমরা নতুন করে করলাম। সেই সংগঠন থেকে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, 3 দিন ব্যাপী পয়লা বৈশাখ উদযাপন করছি। তারপরে একের পর এক অনুষ্ঠান করছি, ঈদ আয়োজন করছি, পূজার সময় আয়োজন করছি। আমি যাত্রা অভিনয় করতাম খুব নিয়মিত, শীতকালে এখানে প্রচুর যাত্রা অভিনয় করছি। কিন্তু মূলত যেটা হচ্ছে ক্রিকেট অর্গানাইজার হয়ে উঠলাম। আমরা এখানে প্রচুর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতাম এবং বিভিন্ন জায়গা, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে টিম এনে আমরা এখানে 8-10 টিমের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতাম। এবং ওই সময় আমার ভিতরে আর কি একটা বড় ড্রিম তৈরি হয়েছিল, যদি একটু আকরাম, বুলবুল এদেরকে সামনাসামনি কোনোদিন দেখতে পাইতাম, যদি ওয়াসিম আকরাম, সচিন টেন্ডুলকারদের দেখতে পেতাম। তারপর বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ওয়াসিম আকরামকে দেখার জন্য ঢাকায় গেছিলাম, কাছ থেকে দেখতে পাই নাই। তারপরে জীবনটা তো আসলে ম্যাজিক হয়ে গেছে, যে সেই ওয়াসিম আকরামের ইন্টারভিউ নিচ্ছি, সেই সচিন টেন্ডুলকারের কাছ থেকে দেখছি, আকরাম ভাই, বুলবুল ভাই এখন নিয়মিত যোগাযোগের মধ্যে আছে, পরের জেনারেশনের ক্রিকেট তারকাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। কেমন করে জীবনটা বদলায় গেছে। তো এই স্বপ্নটারে আমি আজকে বললাম, এবং আজকে খুব ইন্টেনশনালি এই জায়গাটায় কথা বলতে আসলাম হচ্ছে তৌহিদ হৃদয়ের কথা ভেবে। তৌহিদ হৃদয় হচ্ছে বগুড়ার ছেলে। তৌহিদ হৃদয়ও আসলে তার বুকেও একটা স্বপ্ন ছিল। এই গ্রামের ছেলেদের স্বপ্নটা কেমন থাকে এটা আমি খুব ফিল করতে পারি। হৃদয়ের স্বপ্ন ছিল যে হৃদয় হচ্ছে ঢাকায় গিয়ে ক্রিকেটার হবে। তো ঢাকায় গিয়ে ক্রিকেটার হবে, একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, এটা খুব কঠিন ব্যাপার ছিল। একজন তারে বললো যে ঢাকায় অনেকগুলো ক্রিকেট একাডেমি আছে, তুমি কোনো একটা একাডেমিতে ভর্তি হও। ভর্তি হইতে তো 50-60 হাজার টাকা লাগবে, এত টাকা কোথায় পাবে? ওর মা জমি বন্ধক রেখে ওকে ওই বড় অঙ্কের একটা টাকা দিল। হৃদয় আবার সেই টাকাটা দিল হচ্ছে এক বড় ভাইকে, যে আপনি এই টাকা দিয়ে আমার ভর্তি করে দেন। নিয়ে গেল হৃদয়কে যাত্রাবাড়ি বা এরকম কোথাও রাখলো। রাখার পরে হৃদয়কে আর ওই একাডেমিক ট্রেনিং এ ডাকে না কেউ, কোনো কিছু টের পায় না। একসময় হৃদয় টের পেলো যে তার টাকাটা মেরে দিচ্ছে, সে একটা প্রতারণার শিকার হয়েছে, আসলে ওই নামে কোনো একাডেমিই নাই। সে তখন মানে কোনো ক্রমে বাড়ি ফিরে আসলো এবং সিদ্ধান্ত নিল যে আর ক্রিকেট খেলবে না। ক্রিকেটের পিছনে অলরেডি জমিটা খোয়াইছে, মার বিশ্বাস খোয়াইছে, কিন্তু ওর মা হাল ছাড়েননি। ওর মা বলছেন যে না, তুমি খেলা চালায় যাও। ও বগুড়ায় স্থানীয় এক কোচের আন্ডারে খেলতেছিল। এক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয় যে সেকেন্ড চান্স আর হয় না,
এরকম মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলের জীবনের সেকেন্ড চান্স আর আসে না। কিন্তু লাকিলি ওই রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমি করেন খালেদ মাহমুদ সুজন, এবং কোনো এক কোচের হাত ধরে হৃদয় ওই একাডেমি পর্যন্ত পৌঁছায়, এবং সুজন ভাইয়ের অস্বাভাবিক পছন্দ হয়ে যায় হৃদয়কে, এবং সুজন ভাই হচ্ছে হৃদয়কে ঢাকায় নিয়ে আসেন। সুজন ভাই সেই থেকে ওরে গড়ে পিটে ওরে ক্লাব ঠিক করে দেওয়া, ওরে এজ লেভেলে খেলার জন্য ব্যবস্থা করে দেওয়া, সব কিছুই সুজন ভাই করছেন। প্রত্যেকটা মানুষের জীবনে একজন করে জাদুকর থাকে, তো হৃদয়ের জীবনে সেই জাদুকর হচ্ছে সুজন ভাই, যার ফলে প্রতারণায় সর্বস্ব হারানোর পরেও হৃদয় আজকে নায়ক হয়ে গেছে। এই বিশ্বকাপেও আমাদের নায়ক হৃদয়। তো হৃদয় দেখাইছে যে মানুষের জীবনে সেকেন্ড চান্স আসে, এবং একজন জাদুকর পাইলে কত দূর আগানো যায়। হৃদয়ের জন্য শুভকামনা থাকলো যে হৃদয় থেমে যান নাই, যত সেটব্যাক আসুক, আপনার জীবনে তো সবচেয়ে বড় সেটব্যাকটা আপনি দেখছেনই, এরপরে আপনি বিশ্বকাপ জিতছেন, যুব বিশ্বকাপ জিতছেন, হৃদয় আরো সেটব্যাক আসতে পারে, ফর্ম হারায় ফেলতে পারেন, আরো কিছু হইতে পারে, কিন্তু হাল ছাড়বেন না। আপনি তো জানেন যে সেকেন্ড চান্স আসে জীবনে, সেই সেকেন্ড চান্সের জন্য অপেক্ষায় থাকবেন। তার আগ পর্যন্ত আমরা এই চান্সেই আপনি কদ্দূর কি করতে পারেন সেই অপেক্ষায় থাকি। আপনার জন্য শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আজকে একটু দ্রুত শেষ করে দিলাম, আমি এখন গ্রামের বাড়ি যাব। সবাইকে শুভেচ্ছা।